আসসালামু আলাইকুম। আমি মশিউর রহমান, অস্ট্রেলিয়া প্রবাসী। বেশ কিছুদিন পরে সংক্ষিপ্ত সফরে আবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশের একটা ভোরের সূর্যোদয়, এরকম সূর্যোদয় দেখার জন্যই হয়তো বারবার স্বদেশে ফিরে আসি। এবারের ছুটিটা মূলত আমি কাটিয়েছি আমার প্রিয় মফস্বল শহরে। এখানকার খোলা আকাশ, খোলা প্রকৃতি, তার সাথে মিলেমিশে যতটা পারা যায় সময় কাটিয়েছি। আমার বাচ্চারাও এই মফস্বলের জীবনটা খুব সুন্দর উপভোগ করেছে। এখানে আমাদের প্রতিবেশীদের সমবয়সী যে বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে একসাথে খেলাধুলা করেছে। বাচ্চাদের আসলে সময় লাগে না অন্য বাচ্চাদের সাথে চট করে সম্পর্ক তারা করতে পারে। আমার বাচ্চারাও এইবারের সফরের এই মফস্বলের সফরটা বেশ ভালো এনজয় করেছে। তাদের কোনো অভিযোগ নেই কোনো বিষয়ে। তারা পুরো সময়টা খুব চমৎকার কাটিয়েছে এখানে। আর আমিও যতটা পারা যায় দেশে এসে আস্বাদন করার চেষ্টা করেছি দেশের সেই একান্ত বিষয়গুলো যেগুলো আমরা অস্ট্রেলিয়াতে খুব মিস করি, প্রবাসে খুব মিস করি। আজকে বহু বছর পরে, মানে বেশ কয়েক বছর পরে এই ফুল সাইজ ভাপা পিঠা খাওয়ার সৌভাগ্য হলো। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। যদিও আজকাল গুড় বানায় হচ্ছে চিনি দিয়ে, মানে একটুখানি গুড় দেয় আর মানে খেজুরের রস, আর বাকিটা হচ্ছে চিনি দিয়ে বানায়। যে কারণে সেই এক সময়ে যে টেস্টটা পাওয়া যেত গুড়ের, সেই টেস্টটা এখন আর, সেই ফ্লেভারটা এখন আর পাওয়া যায় না। তো যেটুক পাওয়া যায় আর কি, মন্দের ভালো। এবারের সফরে কয়েকটা দরকারি কাজে ঢাকাতেও গেছিলাম, কিন্তু সেখানকার এই ঠাসাঠাসি গাদাগাদি ভিড় খুব একটা এনজয় করি নাই। তাই দ্রুত কাজ সেরে আবার মফস্বলে এসে মফস্বলেই মূলত ছুটিটা কাটিয়েছি। এবারের সফরে যতটা পারা যায় এই মফস্বলের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। ঘুরে ফিরে সেই হারানো সময়টাকে খুঁজে পাওয়ার আবার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। তার মধ্যে যেমন দেখলাম একটা গ্রামের মসজিদে মিলাদ হচ্ছে, সেই মিলাদে চট করে ঢুকে পড়লাম। কার মিলাদ, কিসের মিলাদ কিছুই জানি না, জানার দরকারও নাই। বসে পড়লাম মিলাদে, সবার সাথে দরুদ পড়লাম, মিলাদের শেষে মোনাজাত করলাম এবং এরপরে ছোটোবেলায় যেমন করতাম যে একটা ঠোঙ্গার জায়গায় আরেকটা তোবারুকের ঠোঙ্গা কোনোভাবে ধান্দা করা যায় কিনা, সেই ধান্দাও খানিকটা করলাম। অবশ্য খুব একটা লাভ হয় নাই, ধান্দা করতে গিয়ে কোনো ঠোঙ্গাই পাই নাই। শেষে জাস্ট এই 2টা খেজুর খেয়েই সান্ত্বনা দিতে হয়েছে নিজেকে। আর এরকম ঘুরতে ঘুরতে আবিষ্কার করে ফেললাম একটা দারুণ জিনিস। সেটা হচ্ছে আমার চাখা এই পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ চাগুলোর একটা। এই চাটা দেখতেও অনেক অন্যরকম এবং খেতেও খুবই চমৎকার। এত ভালো চা খুব বেশি আমি আসলে খাই নাই। ওরে আল্লাহ, এটা কি ভাই? মাটির ভাঁড়ের চা, এবং চাটা বানানো হবে ঘুটা দিয়ে। এই যে শুরু হলো ঘুটা। কফিটা যেভাবে ফ্রদিং করে, ফোম করে, সেই রকম জটিল। দেখি কেমন হয় এই চা। এখানে মাটির ভাঁড় রাখা আছে, প্রবাবলি ওয়ান টাইম। তো এই মাটির ভাঁড়ে করে চাটা খাওয়া যাবে। এগুলা কি ভাই কালার? এটা আমরা হলো যে এটা হলো নারিকেল। এটা হলো একটু ডিফারেন্ট নারিকেল। আচ্ছা, আমরা যখন চাটা আপনার পরিবেশন করি তখন এই চাটার উপর একটু হালকা ডেকোরেশন করি যাতে চাটা একটু স্মৃতি হয় বা পিকটা লুকটা অনেক সুন্দর আসে। উনি যেটা বললেন যে চায়ের উপরে নারকেল দিয়ে একটু স্প্রিঙ্কল করে দিবেন, তাতে করে এটা লুকটা নাকি সুন্দর হবে। খুবই এক্সাইটিং, দেখা যাক। এখানে যে মশলাটা আমরা দিলাম, হ্যাঁ, এই মশলাটা হলো যে 4 থেকে 5টা মশলা আছে এখানে। হলো যে আপনার জয়িত্রী, তারপর হলো যে স্টার মশলা, লবঙ্গ, এলাচ। বেসিক্যালি আমরা চা খাই, কিন্তু এই চাটা একটু ডিফারেন্ট টেস্ট হবে। আপনি তো ভাই আপনার চায়ের সিক্রেট ফাঁস করে দিলেন। আমি তো এখন জেনে গেলাম আপনার সিক্রেট। দুধের মধ্যে তো এটা মনে হয় এলাচ দেওয়া আছে নাকি? না, দারচিনি, বিস্কিট বিস্কিট আচ্ছা। চাটার জন্য একটু ঘন। দুধের মধ্যে বিস্কিট দেওয়া আছে একটু, যাতে করে চাটা একটু ঠিক হয়, মানে দুধটা ঠিক হবে, সেই থেকে চাটাও ঘন হবে। অলমোস্ট চা আমাদের কমপ্লিট। এখন জাস্ট আমরা এই যে আপনার ঢেলে দিব। চাটা অলরেডি রেডি।
সেই রকম। চা নাই, চা একদম ডেজার্ট। এগুলো হচ্ছে চিকেন রাখা আছে, এগুলো দিয়ে পরে চাপ বানানো হবে। আমাদের আসলে চাপ খাওয়ার খিদা নাই, নাহলে চাপ চেখে দেখা যেত। আর এদিকে এদিকে হচ্ছে মুরগি গ্রিল হচ্ছে। পাহাড়ি চাটা হচ্ছে এদের মূল আকর্ষণ, তো সেটাই আজকে ট্রাই করবো। প্রথমে সিঙ্গারা দিয়ে শুরু করি। এভারেজ বাট খেতে ভালোই, মানে একটা ঘরোয়া টেস্ট আছে। আর আমি তো আসলে যেটা সবসময় বলি যে আমি কিন্তু ফুড রিভিউয়ার না, আমার সবাই ভালো লাগে। তো সেই হিসাবে আমি কি বলি যে সিঙ্গারাটা ভালোই। মানে নর্মালি রেস্টুরেন্টগুলোতে অনেক মশলা দিয়ে বানায়, তো মশলার একটা ফ্লেভার যেটা মনে করেন ন্যাচারাল ফ্লেভারটাকে সাপ্রেস করে দেয়, সেটা ঠিক সেরকম না, একটা ঘরোয়া ভাব আছে। আর সিঙ্গারাটা খেয়ে হচ্ছে খাবো হচ্ছে সেই ওদের দুর্দান্ত চাটা, যেটার জন্য আসলে এখানে আসা। সিঙ্গারা দুইটা খাইলাম, সিঙ্গারা পর্ব শেষ। এইবার হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, ওদের রঙ্গিলা চা এক্সপেরিয়েন্স করা। বিসমিল্লাহ। প্রথমে যেটা বলছিলাম না, চাটা আসলে চা নাই, ডেজার্ট হয়ে গেছে, আসলেই তাই। অনেক ধরনের একটা কমপ্লেক্স একটা মশলার একটা ফ্র্যাগ্রেন্স এবং একটা অ্যারোমা আছে এখানে, যেটা ফ্লেভারটাকে অনেকখানি চেঞ্জ করে ফেলেছে। চায়ের টেস্টটা আছে, সাথে কয়েক ধরনের মশলার টেস্ট, তারপরে যে নারকেল দেওয়া হয়েছে, প্লাস দুধটাকেও ফ্রদিং করছে, মানে ফেনা করছে, ফোমি করছে। অসম। আমি অবশ্য মিষ্টি একটু কম খাই, আমার জন্য বলবো যে চিনিটা একটু বেশি হয়ে গেছে, বাট স্টিল মাঝে মধ্যে এরকম ডেজার্ট চা আসলে চিনি একটু বেশি না হলে ভালো লাগবে না। তো এই জায়গাটার নাম হচ্ছে অরঙ্গবাদ টাওয়ার, এবং এটা ঢাকা থেকে সিংগাইর হয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে পড়ে, মানিকগঞ্জের কাছাকাছি, সিংগাইর রাস্তার উপরেই পড়ে। কেউ যদি চান এই ওদের কালারফুল চাটা এক্সপিরিয়েন্স করতে, তাহলে এই জায়গাটায় আসতে হবে আর কি। এবং ওয়ার্থ ইট, আমি বলবো যে এটা এক্সপিরিয়েন্স করার মতোই। যারা ঘুরে ঘুরে খাবার খেতে পছন্দ করেন, বিশেষ করে চা যাদের অনেক পছন্দ, তাদের জন্য এটা আমি অবশ্যই বলে মাস্ট ট্রাই। একদম তলানি সহ খেলাম। বিকেলে নাকি রেস্টুরেন্টে অনেক জমজমাট হয়, অবশ্য আমাদের জন্য ভালোই হয়েছে। আমরা দুপুরবেলায় আসছি, মানুষজন অত নাই, এরাও খুব যত্ন করে আমাকে চাটা বানাই দিতে পারছে। মানুষজনের ভিড় থাকলে হয়তো এতটা পারতো না। হচ্ছে সেই আপ্যায়ন রেস্টুরেন্টের চিকেন চাপ, একটু পরেই গরম গরম রেডি হবে পরোটার সাথে দেওয়ার জন্য। আরেকদিন আসতে হবে এটা খাওয়ার জন্য। পুলসিরাত সাঁকো, অনেক ছোটবেলায় এরকম একটা সাঁকো দিয়ে পার হয়েছিলাম, জাস্ট এক বাঁশের একটা সাঁকো। তো আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে এই সাঁকোটা আমি পার হতে পারি কিনা। চলেন দেখি। বাঁশের সাঁকো, 2 বাঁশের সাঁকো। তো ঠিক আছে, দেখা যাক কতটা পারি। দর্শক দোয়া রাখেন। বিসমিল্লাহি মাজরি হাওয়া মুস্তাহিনা রাব্বিল গাফুরুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। না বয়স হইলেও এখনো ব্যালেন্সের সেন্স আলহামদুলিল্লাহ ভালোই আছে দেখতেছি। অবশ্য বলা যায় না, ব্রিজের এখনো 1/3 পার হয়ে নেই, আসলে এখনো অনেকটা পথ বাকি। যে কোনো সময় ঝপাত করে নিচে নেমে পড়তে পারে। সাঁতার তো জানি আমি, অসুবিধা হবে না ইনশাল্লাহ যদি পড়ে যাই। যত রকমের দোয়া দরুদ আছে মনে মনে সবগুলো দোয়া দরুদ একে একে পড়ে যাচ্ছি আমি। এরকম সাঁকো আজকাল আর দেখা যায় না দেশের। তো
আসলে ইনফ্রাস্ট্রাকচারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। ইভেন অজপাড়াগাঁয়েও এখন অনেক ব্রিজ হয়ে গেছে, রাস্তাঘাট ভালো হয়ে গেছে। তো এরকম একটা সাঁকো হঠাৎ দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না নিজেকে চ্যালেঞ্জ করার। আমি এখন সাগর মাঝখানে 50%-এরও বেশি পার হয়ে গেছি। তো আশা করতেছি বাকি যা আছে এইটুকু পার হয়ে যেতে পারবো আর কি। দোয়া রাখেন আপনারা। এটাকে সাঁকোই তো এই জিনিসটা, তো এটাকে বলা যায় জোড়া সাঁকো যেটা ছিল ওই যে এলাকায় হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম। তো এটা যেহেতু 3টা বাঁশ, তা আমি এটাকে বলবো বেজোর সাঁকো বা বেজোড়া সাঁকো। জোড়া সাঁকো অবশ্যই না। প্রায় চলে আসছে এই পারে, আর একটুখানি। এখন অবশ্য নিচে শুকনা মাটি, যদি পড়েও যাই পানিতে পড়ার ঝুঁকি নাই। এই প্রায় শেষ, আর মাত্র 3 পা। নিজেকে নিজেই তাড়ি দিলাম। এই পুরো সাঁকোটা পার হয়ে শেষ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। এখনও মানে ব্যালেন্সের সেন্সটা ভালোই আছে। ব্যালেন্স করে এই পুরো এক বাঁশের, ঠিক এক বাঁশ না, এই 2 বাঁশের সাঁকোটা পার হয়ে আসতে পারছি না। খুব ভালো লাগতেছে যে এখনও আমার সেই বয়স হয়ে গেলেও ব্যালেন্সের সেন্সটা অটুট আছে। ব্যালেন্স করে এই 2 বাঁশের সেঁকোটা পার হতে পারছি। তো আপনারা দোয়া রাখেন যে কয়দিন বেঁচে আছি যেন আল্লাহ পাক এইভাবে ব্যালেন্স করে এই জীবনটা যাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সূর্যটা অস্ত গেল। এই সূর্যাস্তের সাথে শেষ হয়ে গেল আরও একটা দিন, এবং সেই সাথে শেষ হয়ে গেল আমার এই বাংলাদেশের সংক্ষিপ্ত সফর। আগামীকালকেই আমার ফ্লাইট, ফেরত যাচ্ছি আবার প্রবাসে অস্ট্রেলিয়াতে। এবারের এই ভ্রমণটা বলতে গেলে আমি বেশ ভালোই এনজয় করেছি। আমি জানি না আবার কবে আসতে পারবো এই বাংলাদেশে, তবে ততদিন পর্যন্ত এবারের যে ভ্রমণ, এই ভ্রমণের স্মৃতিটা আমাকে এনার্জাইজ রাখবে যতদিন পর্যন্ত না আমি নেক্সট ভ্রমণে আবার আসছি বাংলাদেশে। তো এই পর্যন্তই দর্শক, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।